মুভি শুরুতেই একটা ডেড বডি দেখানো হয় যাকে কিনা খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আপনি দেখলেই বুঝতে পারবেন তার বডিটাকে 3 টুকরো করে কেটে ফেলা হয়েছে। খুনি তাকে এত ভয়ানকভাবে কেন হত্যা করেছে, তার উদ্দেশ্য আসলে কি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফারহা। আজকের মুভির নাম হচ্ছে ভালান। এটা হলো তামিল ক্রাইম থ্রিলার মুভি, যেখানে বড় একটা কোম্পানির সিইওদেরকে খুবই ভয়ানকভাবে মেরে ফেলা হচ্ছিল। জি হ্যাঁ, আমরা মুভির শুরুতে যে ডেড বডি দেখেছি সেটাও সেই বিখ্যাত আর কোম্পানির সিইও ডেড বডি। তবে এসবের কারণ কি? এই মৃত্যুগুলো এতই বেশি রহস্যজনক যা সমাধান করতে পুলিশরা সবাই ভেবাচাকা খাচ্ছিল। ওরা এই কেসের কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিল না। এই জন্য এই কেসটার ভার এমন একজন পুলিশ অফিসারের উপর দেওয়া হয় যে কিনা সিস্টেমের বাইরে থেকে কেসটাকে সমাধান করতে পারবে। এই কেসের মধ্যে এত এত রহস্য রয়েছে যেগুলো আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, তাই ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মুভি শুরুতেই আমাদের পরিচয় করে দেওয়া হয় দিবাকর নামের এই পুলিশ অফিসারের সাথে, আর সে হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার। আমি তো আগে বলেছি আমাদের যে হিরো আছে সে সিস্টেমের বাইরে গিয়ে বিভিন্ন কেসকে সমাধান করে, আর এই জন্যই তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তারপরে সিনে একটা পার্টি দেখানো হয়, সেখানে আমাদের পরিচয় হয় জুয়েল নামের এই বিজনেসম্যানের সাথে। জুয়েলকে দেখে বুঝতে পারা যাচ্ছে প্রিয়া নামের এই মেয়েটার সাথে তার হয়তো ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। পার্টিতে অনেক নাচানাচি, গান বাজনা, অনেক কিছু হয়। তারপরের দিন সকালে আমরা দেখি জুয়েলকে কেউ অনেক নৃশংসভাবে হত্যা করেছে। ছবিটা দেখলে বুঝতে পারছেন, যদিও এইসব ছবি ইউটিউবে এলাও না, তারপর আপনার বোঝার সুবিধার্থে আমি কিছুক্ষণ ছবিটা দিচ্ছি। এই কেসটা টিভিতে নিউজ হয়ে যায়, আর সেই নিউজ থেকে আমরা জানতে পারি জুয়েল কিন্তু নর্মাল কেউ না, সে হলো আর গ্রুপের সিইও। তার মধ্যে আবার তার যে শ্বশুর আছে সে হলো বিখ্যাত একজন ধর্মগুরু। জুয়েলের বয়স কম হওয়া সত্ত্বেও সে তার বিজনেসের জন্য অনেক পুরস্কারও পেয়েছে। আর আজকে তার মৃত্যুর জন্য পুরো ইন্ডাস্ট্রি, মানে যত কোম্পানি আছে সবগুলো কোম্পানি তাদের সকল কাজ বন্ধ করে রেখেছে। মানে ওরা চাইছিল জুয়েলের মৃত্যুটা যেন ওরা সঠিকভাবে পালন করতে পারে। সো বুঝতেই পারছেন কেসটা কত বেশি হাই প্রোফাইল কেস হয়ে গেছে। এখন এই কেসটা পুলিশের গলার কাটা। ওদেরকে যেভাবেই হোক না কেন এই কেসটা সমাধান করে খুনিকে ধরতে হবে, তা না হলে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর হ্যাঁ, এই প্রেজেন্টার মানে নিউজ প্রেজেন্টার যে আছে তার নাম হচ্ছে নন্দিনী। তার কথা একটু মনে রাখবেন, কারণটা হলো আগে গিয়ে তার আরো রোল আছে। পরের সিনে জুয়েলের বউ আনিতাকে দেখানো হয়, সে অনেক বেশি ভেঙে পড়েছিল। জুয়েলের যে শ্বশুর আব্বা আছে সে তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে, বাট আনিতা আরো বেশি ভেঙে পড়ে। আমরা জুয়েলের মেয়েকে দেখতে পাই, তার নাম হচ্ছে অ্যান্ড্রিয়া। সে তো এখনো মানতে নারাজ তার বাবা মারা গেছে, কিন্তু জুয়েল যে মারা গেছে এটা 100% সত্যি, যা সবাইকে মানতে হবে। সিনিয়র পুলিশ অফিসার জুয়েলের যে শ্বশুর আব্বা আছে তার সাথে কথা বলতে আসে, আর পুলিশ অফিসারের এই এনকিউরিতে ছিল জুয়েলের শ্বশুর আর তার ওয়াইফ আনিতা। আরো একজন ছিল, তার নাম হচ্ছে জেমস। যদিও জেমস এই বাড়ির কেউ না, তবে সে বাড়ির দেখাশোনা করে, আবার তাদের কোম্পানিরও দেখাশোনা করে। সো সিনিয়র পুলিশ অফিসার আনিতাকে জিজ্ঞেস করে তার কি কারো উপর সন্দেহ আছে, বাট ওরা সবাই না করে দেয়। তখনই আমরা আবার এটা জানতে পারি আনিতার প্রথম পক্ষের স্বামী আছে যার নাম হচ্ছে স্টিফান। কোনো একটা কারণে তাদের ডিভোর্স হয়ে গেছে, আর জুয়েল হলো আনিতার সেকেন্ড হাজবেন্ড। আর এখানে প্রথম হাজবেন্ডের কথা উঠাতে আনিতা সেখান থেকে চলে যায়। জুয়েলের শ্বশুর পুলিশ অফিসারকে বলে যত জলদি হোক না কেন সে যেন এই কেসটা সমাধান করে। তার সাথে আমরা এটাও দেখতে পাই এই কেসটা সম্পর্কে সাংবাদিকদের মধ্যেও অনেক বেশি হট্টগোল আছে, তারা জানতে চায় এই কেসটা কি হয়েছে। তারপর সেই পুলিশ অফিসারকে দেখানো হয় যে কিনা প্রথম জুয়েলের কেসটাকে ইনকোয়ারি করেছে, আর এই পুলিশ অফিসারের নাম হচ্ছে রমেশ। সে একটা মানুষকে এনে জিজ্ঞাসাবাদ করছে, তখনই সে সিনিয়র অফিসার তাকে ডেকে পাঠায়। রমেশ আসার পর পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে সে এই কেসটাকে কি করেছে, ওরা কি কোনো ক্লু খুঁজে পেয়েছে। রমেশ না করে দেয়, ওদের কাছে কোনো প্রকার ক্লু নেই। সেখানে আশেপাশে থাকা যত সিসিটিভি ফুটেজ ছিল সে সবকিছুতে কোনো সন্দেহজনক কিছুই খুঁজে পাওয়া যায়নি। এমনকি জুয়েলের যে বাড়ির সিসিটিভি ক্যামেরা সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে তিনি দূরের একটা বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে একটা সন্দেহজনক মানুষকে দেখেছে, আর সে এই মানুষটাকে এনেই এনকোয়ারি করছে। কিছুক্ষণ আগে আমরা যে মানুষটাকে দেখেছিলাম আর কি, রমেশ তার উপর সন্দেহ করছে। এইসব শুনে সিনিয়র পুলিশ অফিসার অনেক বেশি রেগে যায়, কারণ এই কেসটা হলো সাইকো কিলারের কেস। এখানে যাকে তাকে সন্দেহ করলে হবে না,
না। তার সাথে আবার সিনিয়র অফিসার রমেশকে অনেক কিছু বলে অপমান করে আর এই কেসটাকে তার কাছ থেকে নিয়ে নেয়, কারণ এইবার সে কেসটাকে নিজেই সমাধান করবে। এইসব শুনে আবার রমেশ একটু মন খারাপ করে। পরে সে অন্য একজন পুলিশ অফিসারের সাথে দেখা করে তাকে একটা নাম্বার দেয়, নাম্বারের সকল ডিটেলস তাকে দেওয়ার জন্য। বাট পুলিশ অফিসার নাম্বার দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, সেই কাজটা করতে চায় না। রমেশ তাকে অনেক অনুরোধ করে, যার জন্য সেই কাজটা করতে রাজি হয়ে যায়। এই নাম্বারে কি এমন আছে যা দেখে পুলিশ অফিসার ভয় পেয়ে গিয়েছে? এই নাম্বারটা কি কোনোভাবে জুয়েলের কেসের সাথে জড়িত আছে? তারপরের সিনে আমরা দেখি সিনিয়র পুলিশ অফিসার দিবাকরের সাথে দেখা করতে এসেছে, আর তিনি এই সম্পূর্ণ কেসটাকে দিবাকরকে দিয়ে দেয়, কারণ সে ভালো করেই জানে দিবাকর একদম পারফেক্ট এই কেসটা সমাধান করার জন্য। সে যেভাবেই হোক না কেন এই কেসটাকে সমাধান করবেই। এদিকে দিবাকরও চাইছিল এই কেসটাকে সমাধান করতে, তাই সে কেসটার জন্য রাজি হয়ে যায়। পরের দিন আমরা দেখি রমেশ কোথাও একটা এসেছে, আর সেখানে আগে থেকেই দুটো মানুষ তার জন্য অপেক্ষা করছিল। ওদের কথা থেকে আমরা যা জানতে পারি তা একদমই হতাশ করার মতো ছিল। এই রমেশ একদমই সৎ কেউ না, সে সৎ হওয়ার অভিনয় করে যাচ্ছে যাতে করে সে সবাইকে বোকা বানাতে পারে। এখানে যে সাদা ড্রেস পরা মানুষটা আছে সে রমেশকে কোনো একটা কাজ দিয়েছে, তার মধ্যে আবার ওরা সবাই জুয়েলের পেছনে পড়ে আছে। ওরা জুয়েলের থেকে কিছু একটা চায়। এখন হঠাৎ করে জুয়েল মারা যাওয়াতে ওদের সে জিনিসটা পাওয়ার উপর আরো বেশি আগ্রহ বেড়ে গেছে। এখন সাদা পোশাক পরা মানুষটা রমেশকে বলে যেভাবেই হোক না কেন খুনিকে খুঁজে বের করতে হবে, হয়তো খুনির কাছে আমাদের সে জিনিসটা আছে। রমেশও ওদেরকে আশ্বস্ত করে সে যেভাবেই হোক খুনিকে খুঁজে বের করবে। এদিকে দিবাকর ক্রাইম স্পটে এসেছে সে চারপাশ ভালো করে ইনভেস্টিগেশন করার জন্য, বাট আশেপাশে কোনো কিছু খুঁজে পায় না। এমনকি যারা প্রথম ডেড বডি দেখেছে তাদের কাছ থেকেও কোনো কিছু খুঁজে পায় না। লাস্টে দিবাকর একটা ওয়াশরুমের বেসিন থেকে কারো একটা চুলের স্যাম্পল খুঁজে পায়, যা ওর কাছে আসার আলোর মতো ছিল। তাই সে সময় নষ্ট না করে চুলের স্যাম্পলটা নিয়ে ফরেন্সিক ল্যাবে চলে আসে। পরে আবার ওই দিন পার্টির সিসিটিভি ফুটেজ চেক করতে আসে, আর সেই ফুটেজ দিকে দিবাকর বুঝতে পারে প্রিয়া জুয়েলের অনেকটাই ক্লোজ। এই সবকিছুর মধ্যে আবার ফরেন্সিকের যে ডাক্তার ছিল সে দিবাকরকে জানায় সে যে চুলের স্যাম্পলটা দিয়েছে এই চুলের স্যাম্পলটা তার সন্দেহ তালিকায় কারোর সাথে ম্যাচ করছে না, এটা সম্পূর্ণ ভিন্ন একটা স্যাম্পল, হতে পারে এটা খুনির স্যাম্পল। আর এসব জানার পর দিবাকর অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সে সকল সাসপেক্টের ছবি দেয়ালে টানিয়ে দেয় আর গভীরভাবে চিন্তা করতে শুরু করে। রবি এসব দেখে জিজ্ঞেস করে সে কাকে সন্দেহ করছে। দিবাকর বলে খুনি যে কেউ হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, যে কেউ। এখন আমাদের কাজ খুনিকে খুঁজে বের করা। পরে সিনে দিবাকর প্রিয়ার সাথে দেখা করতে আসে, কিন্তু প্রিয়া দরজা খুলছিল না, তাই দিবাকর দরজা ভেঙে ভেতরে চলে আসে। আর তখনই সে দেখতে পায় প্রিয়ার অবস্থা অনেক বেশি খারাপ। এমন মনে হচ্ছিল প্রিয়া হয়তো আত্মহত্যা করার জন্য কোনো মেডিসিন খেয়েছে, তাই সে জলদি প্রিয়াকে জাগানোর চেষ্টা করে। আর তখন প্রিয়া বলে সে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, পরে সে সিদ্ধান্ত নেয় সে আত্মহত্যা করবে না, আর এই জন্যই সে ঘুমের একটা মেডিসিন খেয়েছে। তারপর প্রিয়ার অবস্থা যখন একটু ভালো হয় তখন দিবাকর তার কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রিয়া বলে পুলিশ অফিসার তার কাছে সকল জিজ্ঞাসাবাদ করেছে, তারা তাকে সন্দেহ করছে না। কিন্তু দিবাকর কোনোভাবেই তার কথা মানতে নারাজ। সে ভালো করে জানে প্রিয়া কিছু একটা জানে, তাই সে প্রিয়াকে ফোর্স করতে শুরু করে। এক পর্যায়ে প্রিয়া তার বান্ধবীর কাছে সাহায্য চায়, তখন তার বান্ধবী বলে পুলিশ অফিসার তাকে যা যা জিজ্ঞেস করে সে তার সত্যি সত্যি যেন বলে দেয়, এতে করে পুলিশ অফিসার তাকে সন্দেহ করবে না। লাস্টে প্রিয়া বাধ্য হয়ে ওই দিন ঠিক কি হয়েছিল সেই সবকিছু বলতে শুরু করে। তখন আমরা জানতে পারি প্রিয়ার স্বপ্ন হলো অ্যাক্ট্রেস হওয়া। তবে এই বিষয়টা যখন তার বাবা মা জানতে পারে তখন তারা তাকে বাড়ি থেকে বের করে দেয়। পার্টির দিন রাতে প্রিয়া বাইরে দাঁড়িয়েছিল ক্যাবের জন্য, আর তখনই জুয়েল এসে তাকে অফার করে তার বাড়িতে একটা পার্টি হচ্ছে, আর সেখানে বড় একটা ফিল্মের ডাইরেক্টরও আসবে। প্রিয়া যদি চায় তার সাথে পরিচয় হতে পারে, এতে করে সে অনেক কাজও পাবে। যেহেতু প্রিয়ার স্বপ্ন অ্যাক্ট্রেস হওয়া তাই সে জুয়েলকে না করতে পারেনি। বাট যখনই সে জুয়েলের ফার্ম হাউসে যায় তখন সে দেখতে পায় ওখানে কেউ ছিল না। প্রিয়া বুঝতে পারে জুয়েলের যে ইন্টেনশন আছে সেটা খুব বেশি ভালো না। আবার জুয়েল যখন তার ফার্ম হাউসে এসেছিল তখন সে নিজেই ফার্ম হাউসের সিসিটিভি ফুটেজ মানে সিসিটিভি যে ক্যামেরা আছে সেটাকে বন্ধ করে দিয়েছে, যাতে করে তাদেরকে কেউ না দেখতে পায়। আর তার যে শ্বশুর আছে সে অনেক বেশি ধার্মিক, যদি সে সব দেখতে পায় তাহলে তার অবস্থা খারাপ করে দেবে। কিন্তু প্রিয়া ভালো করেই জানতো তাকে এখান থেকে পালাতে হবে, তাই সে বুদ্ধি করে জুয়েলকে অনেক বেশি মদ খাওয়ায়। আর এই জন্যই জুয়েল কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। তারপরের দিন অনেক সকালে প্রিয়া সে বাড়ি থেকে বের হয়ে আসে যাতে করে তাকে কেউ দেখতে না পায়। প্রিয়া দিবাকরকে এটাও বলে এই ব্যাপারে সে যেন অন্য কাউকে না বলে, এতে করে তার রেপুটেশন অনেক বেশি খারাপ হয়ে যাবে। দিবাকর তাকে জিজ্ঞেস করে সে কি কোনো সন্দেহজনক
পেছনে কাউকে দেখেছে প্রিয়া না করে দেয়। তারপরের দিন আর গ্রুপের সকল বোর্ড মেম্বাররা মিটিং এ বসে। তবে ওখানে থাকা সবার মধ্যে একটু কনফিউশন ছিল, যেমন ওদের সকল সিইও কেন এরকম হঠাৎ করে মারা যাচ্ছে, তাও আবার অনেক রহস্যজনক ভাবে। রবির আগে যিনি সিইও ছিল তার শ্বশুর মশাইয়ের যমজ ভাই, তবে তিনিও অনেক রহস্যজনক ভাবে কিছুদিন আগে মারা গেছে। এসব কিছু হচ্ছেটা কি? এখানে কি সত্যি কেউ ইচ্ছা করে সবকিছু করছে? আমার কাছে মনে হচ্ছে এই সকল মার্ডারের পিছনে কোনো মাস্টার মাইন্ড আছে। এক পর্যায়ে বোর্ডের সকল মেম্বাররা আনিতাকে তাদের নতুন সিইও বানায়। আনিতার বাবা প্রথমে একটু আপত্তি করলেও পরে তিনিও রাজি হয়ে যায়, কিন্তু এই বিষয়টা জেমস একদমই মানতে পারেনি। জেমস চায় সিইও হতে। সে মনের দুঃখে বারে গিয়ে মদ খেতে শুরু করে। তাহলে কি সবকিছুর পেছনে জেমস আছে নাকি অন্য কেউ আছে? এদিকে আনিতা মিটিং শেষ হওয়ার পর স্কুলে আসে তার মেয়েকে নেওয়ার জন্য, কিন্তু তখনই দারোয়ান তাকে জানায় তার ড্রাইভার তার মেয়েকে নিয়ে গেছে। দারোয়ানের কথা আনিতা বিশ্বাস করতে চায় না, কারণ তার তো কোনো ড্রাইভার নেই আর সে তো কাউকে বলেনি তার মেয়েকে পিক করার জন্য। আনিতা প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তার বাবাকে ফোন করে জানায় কেউ একজন তার মেয়েকে নিয়ে গেছে। আর তখনই একটা বড় ট্রাক আনিতার গাড়িকে ধাক্কা মারে, কিন্তু আনিতার ভাগ্য অনেক বেশি ভালো। এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরও তার অত বেশি ক্ষতি হয়নি, তবে সে তার মেয়ের জন্য অনেক বেশি ভেঙে পড়েছে। অন্যদিকে আমরা দেখি সে সিনিয়র পুলিশ অফিসারও সেখানেই ছিল, মানে উনি অ্যান্ড্রিয়াকে খুঁজতে সাহায্য করবে। কিছুক্ষণের মধ্যেই ওখানে একটা কল আসে। ওরা কলটাকে ধরে সেটা ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অ্যান্ড্রিয়া সেখানে চলে আসে। অ্যান্ড্রিয়াকে দেখে ওখানে থাকা সবাই অনেক বেশি খুশি হয়। আর তখন আমরা এটা জানতে পারি অ্যান্ড্রিয়া যার সাথে গিয়েছিল সেই মানুষটা তাকে বলেছে সে তার বাবার ভালো বন্ধু হয়, কিন্তু সে তাকে চেনে না। ওই মানুষটা যেহেতু বলেছে সে তার বাবার বন্ধু, তাই সে ওই মানুষটার সাথে গিয়েছিল, কিন্তু সেই মানুষটা তাকে রাস্তার অন্য পাশে ছেড়ে চলে গিয়েছে। এইসব জানার পর সিনিয়র পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে, কিন্তু বাকিদের জন্য সেটা করতে পারে না। সিন শিফট হয় ফরেন্সিক ল্যাবে। দিবাকরও সেখানেই ছিল। ফরেন্সিক ডাক্তার তার আনা চুলটাকে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে পাউডার বানিয়েছে, তারপর আবার সেই পাউডারে কেমিক্যাল মিশিয়েছে। পরে সেই পাউডারকে একটা স্পেশাল মেশিনে দিয়ে সাসপেক্টের একটা ছবি বানিয়েছে। যদিও এই প্রসেসটা অনেক লং ছিল, তারপরও তারা অনেক সময় নিয়ে এই কাজটা করেছে। পরে তারা দিবাকরকে সাসপেক্টের এই ছবিটা দেয়। পরের সিনে আমরা সেই নিউজ রিপোর্টার নন্দিনীকে দেখতে পাই। সে তার কাজ শেষ করে বাড়িতে ফিরছিল। তখন আমরা দেখি একটা রহস্যজনক মানুষ তাকে ফলো করছে। তাকে আবার নন্দিনীও ফলো করে, যার জন্য সে হঠাৎ করে রাস্তায় থেমে যায় আর সে বাইকারটা তাকে পাস করে চলে যায়। পরে যখন আবার সে তার স্কুটি চালিয়ে যাচ্ছিল, তখনই সেই মানুষটা তার ওড়না ধরে টেনে স্কুটি থেকে নিচে ফেলে দেয়। এতে করে নন্দিনী অনেক বেশি ইনজিওর হয় আর সেখানেই মারা যায়। এখানেই আমাদেরকে খুনির এক ঝলক দেখানো হয়। পরের দিন নন্দিনীর ডেড বডি দেখে রবি দিবাকরকে জিজ্ঞেস করে এটা তো একটা সেপারেট কেস, নর্মাল অ্যাক্সিডেন্ট, এখন কি এই কেসটা কেউ দিবাকর সমাধান করবে কিনা? আর তখনই দিবাকর রবিকে নন্দিনীর করা একটা নিউজ দেখায়। এই ভিডিওর মধ্যে নন্দিনী জুয়েলের মার্ডার কেস, আবার তার যে অন্য একজন শ্বশুর মশাই ছিল যিনি তার আগে মারা গেছে, দুজনের মৃত্যু নিয়ে অনেক রহস্য সমাধান করছিল। যেমন কিভাবে ওরা মারা যাচ্ছে, ওদের মৃত্যুর পিছনে অনেক রহস্য রয়েছে, এগুলো কোনো অ্যাক্সিডেন্ট না, কেউ ইচ্ছা করে ওদেরকে খুন করেছে, এই সব কিছু আর কি সে নিউজে বলেছে। আর এই নিউজটা সে গতকাল রাতেই আপলোড করেছে। আর এরপরে সেও মারা গেছে। তার মানে হলো খুনি চায় না এই সকল রহস্য সমাধান হয়ে যাক। ওখানের কাজ শেষ হওয়ার পর রবি প্রিয়ার বাড়িতে আসে, কারণ দিবাকর আগেই প্রিয়াকে বলেছিল তার সিকিউরিটি তার দায়িত্ব। প্রিয়া রবিকে দেখে একটু ভয় ভয় পাচ্ছিল, যার জন্য অ্যাক্সিডেন্টলি রবির যে ফাইলগুলো ছিল সেগুলো পড়ে যায়। পরে প্রিয়া অনেক তাড়াহুড়া করে কাগজগুলো তুলতে নেয়, তখনই তার নজর যায় সেই সাসপেক্টের ছবিতে। এই ছবিটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, এমন মনে হচ্ছে সে তাকে চেনে। আর এই ব্যাপারটা জানার পর দিবাকর জলদি করে প্রিয়ার সাথে দেখা করতে চলে আসে। প্রিয়া তাকে জানায় সে এই মানুষটাকে একবার দেখেছে, তাও আবার 5ই এপ্রিল, মানে জুয়েল মৃত্যুর আগে। আসলে সেই সময় প্রিয়ার ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তার মাথায় লোনের প্রেশার, আবার বাসার রেন্ট, অনেক কিছুই ছিল, যার জন্য সে কাজের জন্য মরিয়া হয়ে ওঠে। তখন প্রিয়ার যে ফ্রেন্ড সে তাকে সাজেস্ট করে একটা জায়গার মধ্যে গিয়ে প্রোগ্রাম করার জন্য। প্রিয়া সেখানে যাওয়ার পর অনেকটা ভয় পাচ্ছিল, কিন্তু তার বন্ধুর জন্য সে ওখানে যায় আর নাচের একটা প্রোগ্রামও করে। প্রোগ্রাম শেষ হওয়ার পর প্রিয়া বাড়িতে ফিরছিল, তখনই গাড়ি থেকে সেই সাসপেক্ট মানুষটা প্রিয়াকে অফার দেয় তার সাথে যাওয়ার জন্য। প্রিয়া তাকে সরাসরি না করে দেয়, কিন্তু অন্য একটা মেয়ে ঠিকই সেই সাসপেক্টের সাথে গিয়েছিল। তারপরের দিন দিবাকর একটা স্পা সেলুনে আসে। আসলে এই সেলুনের একটা মেয়ে ওই দিন সাসপেক্টের সাথে গিয়েছিল, তাই সে সাসপেক্টের ব্যাপারে আরো বেশি জানার জন্য এখানে এসেছে। দিবাকর স্পায়ের ওনারকে ভয় দেখিয়ে সেই মানুষটার সাথে কে গিয়েছিল তা জিজ্ঞেস করে। স্পায়ের ওনার বাধ্য হয়ে তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু এত
কিছুর পরও সে সাসপেক্টের ব্যাপারে কিছু জানতে পারে না। কারণটা হলো ওই দিন যে মেয়েটা তার সাথে গিয়েছিল সেই মেয়েটা কোনোভাবে আর বাড়িতেই ফিরেনি। ওখান থেকে আসার পর ওরা সিনিয়র অফিসারের সাথে কেসটাকে ডিসকাস করতে আসে, বাট ওরা কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। তাই সিনিয়র অফিসার দিবাকরকে তার কাজ করে যাওয়ার জন্য বলে সেখান থেকে চলে যায়। তার কিছুদিন পর রাভি দিবাকরকে ফোন দিয়ে জানায় দুটো ডেড বডি পাওয়া গেছে। একটা হলো সাসপেক্টের সাথে যাওয়া সেই মেয়েটার বডি, আর অন্যটা হলো আধিয়া নামের আরো একটা মেয়ের। আদিয়ার নামটা শুনে দিবাকর একদম হতবাক হয়ে যায়। আদিয়াকে আমরা এখনই জানতে পারবো। দিবাকর জলদি করে ক্রাইম স্পটে আসে আর সে আধিয়ার বডি দেখে কান্নায় ভেঙে পড়ে, কারণ সেই বডির হাতে তাদের এঙ্গেজমেন্টের রিংটাও ছিল। জি হ্যাঁ, আদিয়া হলো দিবাকরের ফিয়ন্সে। খুব জলদি তাদের বিয়ে হতে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে পুলিশ স্টেশনে আদিয়ার বড় বোন আর তার ছেলে আসে। আদিয়ার ফ্যামিলি বলতে ওরাই, আর ওনার যে ছেলে আছে তার নাম হচ্ছে আক্কা। আক্কা দিবাকরকে বলে এটা তার আন্টি না, এটা অন্য কেউ। সে এখনো বিশ্বাস করে তার আন্টি এখনো বেঁচে আছে। আর এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি দিবাকর আর আদিয়ার ফ্যামিলি থেকে জোর করে তাদেরকে দেখানো হয়। প্রথম দেখাতেই আদিয়াকে দিবাকরের অনেক বেশি ভালো লাগে, কিন্তু আদিয়া বিয়ে করতে চাইছিল না। কিন্তু দিবাকর এত সহজে হাল ছেড়ে দেবে না। সে ঠিকই বুদ্ধি করে আদিয়াকে পটিয়ে নেয়। লাস্টে আদিয়া বিয়ের জন্য পুরোপুরি রাজি হয়ে যায়। লাস্টে যেদিন আদিয়া দিবাকরের সাথে দেখা করেছিল তখন আমরা আরো বেশি শকিং একটা জিনিস জানতে পারি। সেটা হলো আদিয়া যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিটা ছিল আরআর কোম্পানি। উইদিন জুয়েল আদিয়াকে এমন কিছু বলে যা শুনে আদিয়া অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিল। তবে সে এই ব্যাপারটা দিবাকরের কাছে শেয়ার করে না। জুয়েল তাকে বলেছিল এটা কারো কাছে শেয়ার না করার জন্য। তার মানে কি বুঝতে পারছেন? মানে হলো এই জুয়েলের কেসটাতে কোনোভাবে আদিয়াও ফেসে গেছে। আর এই পুরো কেসটা একদম গোলক ধাঁধার মতো ঘুরপাক খাচ্ছে। এখানে বড় কোনো রহস্য রয়েছে। আর সেদিনের পর আদিয়া মিসিং হয়ে যায়। দিবাকর কোনোভাবেই আদিয়াকে খুঁজে পাচ্ছিল না। সে তার সিনিয়র অফিসারের সাথে কথা বলে এই কেসটা সম্পর্কে কাজ করার জন্য, বাট তার সিনিয়র অফিসার কোনোভাবেই এই কেসটা তাকে দেবে না। আর কেসটাকে তারা সমাধানও করতে পারছে না। এখন তাদেরকে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। লাস্টে দিবাকর তার সিনিয়র অফিসারের কথা অনেক বেশি রেগে যায়। দিবাকর তার সিনিয়র অফিসারকে অনেক কথা শোনায়। এক পর্যায়ে এসে তার গলায় একটা কষিয়ে থাপ্পড়ও মারে। মানে বুঝতে পারছেন, এমন অফিসারের গালে একটা না 10টা থাপ্পড় দেওয়া উচিত। আর এই থাপ্পড়ের জন্যই দিবাকরকে সাসপেন্ড করা হয়েছিল। সাসপেন্ড হওয়ার পরও দিবাকর আধিয়াকে খোঁজার চেষ্টা করে যাচ্ছিল। আর এই জন্যই মূলত যখন তার সিনিয়র অফিসার তাকে জুয়েলের কেসটা অফার করেছিল তখন সে বিনা দ্বিধায় কেসটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। আমার মনে প্রথম একটু সন্দেহ ছিল দিবাকর কোনো বাহানা ছাড়া কেসটাকে কিভাবে অ্যাকসেপ্ট করে নিল, যদিও সে সাসপেন্ড আছে তারপরও কেন। সো এখন বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আর সেদিনের পর থেকে দিবাকর সাসপেক্টকে ধরার জন্য নতুন একটা প্ল্যান করে। সে স্পা সেলন থেকে নতুন একটা অ্যাডভার্টাইজের কাগজ বানায়। অন্যদিকে প্রিয়া চলে যেত সেই ক্লাবের মধ্যে যেখানে সে ডান্স করত আর সেই সাসপেক্টকে খোঁজার চেষ্টা করত। আমরা আবার সেই ক্লাবের মধ্যে দিবাকরকে দেখতে পাই। মানে আমরা এটা বলতে পারি ওরা খুনিকে ধরার জন্য পুরোপুরি মাঠে নেমে গেছে। অন্যদিকে আনিতা আর তার বাবাকে দেখতে পাই। ওরা দুজন কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তায় আছে। এমন মনে হচ্ছে কিছু একটা হয়েছে। ক্লাবের বাইরে দিবাকর তার সাসপেক্ট লিস্টে থাকা সবার সাথে কথা বলে। হঠাৎ একদিন আদিয়া ক্লাব থেকে বাড়িতে ফেরার সময় কিছু ছেলে তার সাথে বদমাশি করার চেষ্টা করে। আর তখনই দিবাকর হিরোদের মতো এসে প্রিয়াকে ওদের সবার কাছ থেকে বাঁচিয়ে নেয়। সে এক এক করে ওদের সবাইকে মারতে শুরু করে। হঠাৎ প্রিয়ার নজর যায় ছবিতে থাকা সেই সাসপেক্টের উপর। দিবাকর তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে মানুষটা অনেক বেশি চালাক ছিল। সে ওখানে থাকা একটা গাড়িকে ছিনতাই করে পালানোর চেষ্টা করে। লাস্টে দিবাকর বন্দুক দেখিয়ে তাকে থামিয়ে দেয়। তখন রামেশ পেছন থেকে উল্টো দিবাকরকে বন্দুক ধরে। এই সুযোগে খুনি সেখান থেকে পালিয়ে যায়। তার মানে হলো রামেশ ইচ্ছা করে খুনিকে পালাতে সাহায্য করেছে। সে খুনিকে আগে থেকেই চেনে। দিবাকর ও রামেশকে মেরে অজ্ঞান করে তার বাড়িতে এনে বেঁধে রাখে। তারপর সে খুনির কাছ থেকে ছিনিয়ে নেওয়া লকেটটাকে ভালো করে পরীক্ষা করে দেখে সেই লকেটের ভেতর ড্রাগস আছে। আসলে এই লকেটটা যখন সে খুনিকে ধরার চেষ্টা করেছিল তখন কোনোভাবে তার হাতে চলে এসেছে। লকেটটাকে সে একটা এক্সপিরিয়েন্স ডাক্তারের কাছে পাঠায়, যে কিনা এই ড্রাগ সম্পর্কে সঠিক ইনফরমেশন দিতে পারবে। ডাক্তার রবিকে জানায় এই ড্রাগের নাম হলো MDMA ড্রাগস। আর যে মানুষ এই ড্রাগটা নেয় তারা ইলিউশনের জগতে বাস করে। এটা শুধুমাত্র ইউরোপিয়ান কান্ট্রিতেই অ্যাভেলেবল আছে।
পরে রবি একজন ড্রাগ এডিক্টেড মানুষকে টর্চার করে জানতে পারে সে সাসপেক্টের নাম হলো গডউইন। রবি তার পাওয়া সকল ইনফরমেশন দিবাকরকে ফোন করে জানিয়ে দেয়। আর তখন আমরা দেখি রবির এই কলটা দিবাকর রিসিভ করেনি, এটা রামেশ রিসিভ করেছে। তারপরে সিনে আমরা গডউইনকে দেখতে পাই, সে পাগলের মতো ড্রাগস নিচ্ছে। আমরা সেদিনের সিন দেখতে পাই যেদিন লিন্ডা নামের মেয়েটা গডউইনের সাথে এসেছিল। আসলে লিন্ডা আগে থেকে গডউইনকে চেনে, তার মধ্যে আবার সে গডউইনকে ভালোবাসে। কিন্তু গডউইন তো গডউইনই, সে হলো মাদকাসক্ত একটা মানুষ, সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। তাই লিন্ডা গডউইনকে বলেছিল সে সবাইকে তার ব্যাপারে বলে দেবে, আর এই জন্যই মূলত গডউইন লিন্ডাকে মেরে ফেলে। সিন আবারও বর্তমানে আসে। রামেশ গডউইনের সাথে দেখা করতে আসে, সে তাকে বোঝানোর চেষ্টা করে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। দিবাকর এখানে যে কোনো সময় আসতে পারে, সে তাকে ধরে ফেলবে। কিন্তু গডউইন কোনোভাবেই মানতে চায় না, সে দিবাকরকে মেরে ফেলবে, তার সাথে প্রিয়াকেও মেরে ফেলবে। এক পর্যায়ে রামেশ গডউইনের বডিতে ওভারডোজ ড্রাগস দিয়ে দেয়, এতে করে গডউইন প্রচন্ড যন্ত্রণায় সেখানেই মারা যায়। আর তখনই সেখানে দিবাকর আর রবি চলে আসে। এক পর্যায়ে তারা গডউইনের ঘর থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। তবে আমরা দেখতে পাই রামেশও সেখানেই ছিল, আর সে এই সব কিছু তার মোবাইলের মাধ্যমে ভিডিও করে রেখেছে। মানে আর কি, এখন ওরা দিবাকরকে ফাঁসাবে। আমরা তো আগে থেকেই জানি রামেশ একজন কারাপ্টেড পারসন, সে সবাইকে দেখায় সে ভালো মানুষ, কিন্তু আদতে সে একদমই ভালো মানুষ না। পরের দিন সকালে এই নিউজটা একদম পুরো শহরে ছড়িয়ে পড়ে। সিনটা এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে যাতে করে সবাই মনে করে দিবাকর আর রবি গডউইনকে হত্যা করেছে, আর তারাই এই সকল মার্ডারের পেছনে জড়িত। আর এই ব্যাপারটা নিয়ে সকল পুলিশদের মধ্যে একটা মিটিং বসে। সিনিয়র পুলিশ অফিসার যে আর কি দিবাকরকে এই কেসটা দিয়েছে, উনি সিচুয়েশনটাকে সামলানোর চেষ্টা করে, বাট কোনো লাভ হয় না। এই সম্পূর্ণ কেসটা তার কাছ থেকে চলে যায় রামেশের কাছে। অন্যদিকে দিবাকর পুলিশের থেকে নিজেকে লুকিয়ে নিয়েছে। তার মধ্যে আবার সে রবিকে ফোন করে জানিয়ে দেয় সে যেন তার কাছ থেকে এখন দূরে থাকে, আর রামেশ যা যা বলবে সে যেন তেমনটাই করে। আমরা দিবাকরের পাশে প্রিয়াকেও দেখতে পাই। দিবাকর প্রিয়ার কাছে শেষবারের মতো আরো একটা সাহায্য চায়, প্রিয়া তার কথায় রাজি হয়ে যায়। দিবাকর প্রিয়াকে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের একটা আইডি কার্ড দেয়, এটা সম্পূর্ণ ফেক ছিল। প্রিয়া সে অফিসারের আইডেন্টি নিয়ে আর গ্রুপ যে ব্যাংক থেকে লেনদেন করে সেই ব্যাংকে আসে, আর সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করে। কিন্তু সেই ব্যাংকের ম্যানেজার জেমস আর রামেশকে তার ব্যাপারে ফোন করে জানিয়ে দেয়। রামেশ তাকে বলে অফিসারের সাথে কম্প্রোমাইজ করার জন্য সে জলদি করে সেখানে আসছে। ম্যানেজার সকল হাই ক্যাশ আউটের ইনফরমেশন নিয়ে আসে, আর ওখান থেকেই প্রিয়া জানতে পারে আর গ্রুপের ফান্ড থেকে মোটা অঙ্কের টাকা উইথড্র করা হয়েছে। আর এই সব কিছু জানার পর প্রিয়া ব্যাংক থেকে চলে আসছিল, কিন্তু তখনই রামেশ তাকে দেখে ফেলে। প্রিয়া তাকে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়, সে তার থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু রামেশ কোনোভাবেই তার পিছু ছাড়ছিল না। এক পর্যায়ে সে প্রিয়াকে ধরে মারতে শুরু করে। অন্যদিকে দিবাকর গাড়ি চালিয়ে কোথাও একটা যাচ্ছিল, তখনই প্রিয়া তাকে ফোন করে জানায় এই সবকিছুর পেছনে জেমস আছে। জেমস আর গ্রুপ থেকে মোটা অঙ্কের টাকা উইথড্র করছে। পরে সে রামেশের ব্যাপারেও বলে রামেশ তাকে মেরে ফেলার চেষ্টা করছে, এখানে অনেক গুন্ডারাও এসেছে। কিছুক্ষণের মধ্যে দিবাকর প্রিয়া যে বিল্ডিং এ আছে সেখানে চলে আসে। পরে সে হিরোদের মতো এক এক করে সবাইকে মারতে শুরু করে, সে কাউকে ছাড়ে না। অন্যদিকে প্রিয়া রামেশের থেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করছিল। এদিকে জেমস আর তার বাকি লোকজন দিবাকরকে থামাতে আসে, বাট দিবাকরের সামনে ওদের কোনো চান্সই নাই। অন্যদিকে প্রিয়া থেমে যায়, আর সে পেছনে তাকিয়ে দেখে রামেশের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আসলে সে শ্বাসকষ্টের রোগী, তো বেশি দৌড়ানোর ফলে তার শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে। এক পর্যায়ে রামেশ সেখানে পড়ে যায়, আর তার যে ইনহেলার আছে সেটাও পড়ে যায়। তখন প্রিয়া বুদ্ধি করে রামেশের ইনহেলারটা তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। অন্যদিকে দিবাকর জেমসকে ধরে জিজ্ঞেস করে এসব কিছু কে করেছে। জেমস বলে সে কিছু করেনি, সে শুধুমাত্র টাকা লেনদেনের জন্য সাইন করেছে। এই সব জানার পর দিবাকর জলদি করে আনিতাদের বাড়িতে চলে আসে। তখন আমরা দেখতে পাই ওদের কাছে অনেক টাকার একটা ব্যাগ, মানে ওরা কেউ তো একটা যাচ্ছিল। দিবাকর জুয়েলের শ্বশুরকে ধরে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। আনিতা দিবাকরকে থামিয়ে বলে আমি সবকিছু বলছি, আর আমরা এখানে শুধুমাত্র টাকা নিয়ে পালিয়ে যাওয়ার জন্য আসেনি। আমরা এই সবকিছু করছি শুধুমাত্র অ্যান্ড্রিয়াকে বাঁচাতে। অ্যান্ড্রিয়া অনেকদিন আগে কিডন্যাপ হয়ে গেছে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি অ্যান্ড্রিয়া আর কুবরা নামের এই মেয়েটা টিভিতে একটা গেম দেখছে। কুবরা হলো তাদের বাড়ির কাজের মেয়ে, কল্যাণীর মেয়ে। ওরা দুজন টিভিতে এই গেমটা দেখে সিদ্ধান্ত নেয় ওরা এই গেমটা খেলবে। আর এই গেমটা কিন্তু অনেক রিস্কি ছিল, বাচ্চা মানুষ যে ভাবা সেই কাজ। ওরা এই গেমটা খেলতে শুরু করে। এভাবে অনেক রাউন্ড খেলার পর অ্যান্ড্রিয়া সেখান থেকে চলে যায়, আর তখন আমরা দেখি কুবরা সেখানে মরে পড়ে আছে। মানে এই গেমের চক্করে একটা হিট
তার মাথায় লেগেছে, কিন্তু অ্যান্ড্রিয়া তা বুঝতে পারেনি। এই ব্যাপারে যখন আনিতার বাকি সবাই জানতে পারে তখন তারা অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তারা বুঝে পাচ্ছিল না তারা কি করবে। ওরা কোনোভাবেই কল্যাণীকে তার মেয়ের ব্যাপারে বলতে পারে না। আবার তারা এই ব্যাপারটা পুলিশ কেসও করতে পারবে না। কারণটা হলো কুবরা জুয়েলের শ্বশুরের ভাই, তার মেয়ে ছিল। যদি পুলিশ কেস হয় তাহলে এই সত্যিটা বের হয়ে আসবে। আমরা এখানে বুঝতে পারছি কল্যাণী আর জুয়েলের শ্বশুরের ভাইয়ের সাথে একটা অবৈধ সম্পর্ক ছিল। এই ব্যাপারটা যদি নিউজ হয়ে যায় বা বাইরে লিক হয় তাহলে ওদের মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে। তাই তারা বুদ্ধি করে কল্যাণীকে বোঝায় কুবরা কোথাও মিসিং হয়ে গেছে। ওরা পুলিশে এই ব্যাপারে কমপ্লেনও করেছে। অন্যদিকে জুয়েল গডউইনের মাধ্যমে কুবরার লাশটাকে লুকিয়ে ফেলে। আর তার কিছুদিন পরই জুয়েল তার আসল রূপ দেখাতে শুরু করে। সে তাদের আরআর গ্রুপের ট্রাস্টের যে ফান্ডগুলো আছে সেগুলোর টাকা হাতিয়ে নিচ্ছিল। তার মধ্যে আবার আনিতা জানতে পারে ওই দিন যখন অ্যান্ড্রিয়ার জন্য কুবরা অনেক বেশি ইনজিওর হয়েছিল তখনও কুবরা বেঁচে ছিল, কিন্তু জুয়েল ইচ্ছা করে কুবরাকে মেরে ফেলে যাতে করে সে ওদের টাকা নিতে পারে। জুয়েল এই বাবা মেয়েকে বারবার ব্ল্যাকমেল করতে শুরু করে। এক পর্যায়ে ওরা বাধ্য হয়ে গডউইনকে টাকা দিয়ে জুয়েলকে হত্যা করায়। আর এই জুয়েল একদমই ভালো মানুষ না। সে তার স্বার্থের জন্য ছোট্ট একটা মেয়েকেও হত্যা করেছে। টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। সো এখানে জুয়েলের মার্ডারের কেসটা সম্পূর্ণভাবে রিভিল হয়েছে। সিন আবারও বর্তমানে আসে। আনিতা দিবাকরকে বলে অজানা কেউ অ্যান্ড্রিয়াকে কিডন্যাপ করেছে। এই সব জানার পর দিবাকর এটাই বুঝতে পারছিল না এখন আবার কে অ্যান্ড্রিয়াকে কিডন্যাপ করেছে। তাই সে জুয়েলের শ্বশুরকে ফলো করে কিডন্যাপারের লোকেশনে চলে আসে। আর এখানে কিন্তু কিডন্যাপাররা টাকা নেওয়ার পরেও অ্যান্ড্রিয়াকে ফেরত দেয়নি। দিবাকর কিডন্যাপারদের লোকেশনে এসে এক এক করে ওদের সবাইকে মেরে অ্যান্ড্রিয়াকে বাঁচিয়ে নেয়। ওরা যখন আবারও ফিরে যাচ্ছিল তখনই কেউ একজন দিবাকরকে পেছন থেকে মারে, যার জন্য দিবাকর সেখানে পড়ে যায়। আর তখনই আমরা দেখি যে মানুষটা দিবাকরকে মেরেছে সে মানুষটা অন্য কেউ না, সে হলো জুয়েল। মানে সে এখনো বেঁচে আছে। তাহলে এসব কি? আমরা পুরো মুভিতে কার কেস দেখেছি? মানে এই মানুষটা নিজের মৃত্যুর এত বড় একটা ফেক নিউজ ছড়িয়ে দিয়েছে, সবাইকে বিশ্বাস করিয়েছে সে মারা গেছে, বাট রিয়েলিটি সে এখনো বেঁচে আছে। ভাবা যায় মানুষের মাথায় কত বুদ্ধি। জুয়েল অনেকবার দিবাকরকে মারে। লাস্টে দিবাকর জুয়েলকে মারতে শুরু করে। সে জুয়েলকে এত মারে যে জুয়েলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। পরে দিবাকর জিজ্ঞেস করে সে সবকিছু কেন করেছে। এই জুয়েল এত বেশি চালাক, সে দিবাকরকে অফার দেয় যদি সে তাকে ছেড়ে দেয় তাহলে আধিয়ার ব্যাপারে তাকে বলবে। আধিয়া এখনো বেঁচে আছে। এই কথা শুনে দিবাকর অনেক বেশি অবাক হয়ে যায়। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। ওই দিন যখন গডউইন কুবরার বডিকে ঠিকানা লাগাচ্ছিল তখন আধিয়া কোনোভাবে তাকে দেখে ফেলেছে। আর সেই জন্য গডউইন তার মাথায়ও জোরে একটা বাড়ি দেয়। তবে আধিয়ার ভাগ্য অনেক বেশি ভালো, এত বড় ইনজুরির পরও সে মারা যায়নি। যখন জুয়েল এই ব্যাপারে জানতে পারে তখন সে অনেক বেশি রেগে যায়। আর সে এমার্জেন্সি আধিয়াকে একটা হাসপাতালে ভর্তি করে দেয়। সেই হাসপাতালে এখনো আধিয়ার ট্রিটমেন্ট হচ্ছে। এখন কথা হলো জুয়েল কেন আধিয়াকে বাঁচিয়ে রেখেছে। জুয়েল ওই দিন আধিয়াকে একটা পেন ড্রাইভ দিয়েছিল আর সেই পেন ড্রাইভে অনেক টাকার ইনফরমেশন আবার টাকা ছিল। জুয়েল ভালো করেই জানে তার শত্রুর অভাব নেই। তবে আধিয়া অনেক ভালো একটা মেয়ে, সে কখনোই তার সাথে বেইমানি করবে না। সে জুয়েলকে অনেক বেশি বিশ্বাস করে আর এই সুযোগটাই জুয়েল নিয়েছে। কিন্তু ওই দিনের ইনজুরিতে আধিয়া কোমাতে চলে যায়, যার জন্য জুয়েল তার টাকাগুলো কোথায় আছে তা জানে না। তার মধ্যে আবার জুয়েলকে আরআর গ্রুপের টাকা হাতিয়ে নেওয়ার জন্য অন্যান্য পলিটিশিয়ানরা মোটা অঙ্কের টাকা দিয়েছিল। আধিয়ার অ্যাক্সিডেন্টের পর সেই পলিটিশিয়ান জুয়েলের কাছ থেকে টাকা নেওয়ার জন্য অনেক প্রেশার দিতে শুরু করে। আমরা মুভির শুরুতে রামেশ আর একটা মানুষকে কথা বলতে দেখেছিলাম। ওরা মূলত জুয়েলের কাছ থেকে পাওনা সেই টাকার কথাই বলছিল। আর এখানে অনেক রহস্যের জট খুলে গেছে, যার জন্য এই কেসটা এত দূরে এসেছে। সেই আসলে মেইন কালপ্রিট। এখন প্রশ্ন হলো জুয়েল কেন অ্যান্ড্রিয়াকে কিডন্যাপ করেছে। কারণটা হলো গডউইনে মারা যাওয়ার পর থেকে সে আরআর গ্রুপ থেকে টাকা নিতে পারছিল না, এই জন্যই সে অ্যান্ড্রিয়াকে কিডন্যাপ করেছে। এখানে আরো একটা জিনিস রিভিল হয়। ওই দিন আমরা পার্টিতে দেখেছিলাম প্রিয়া জুয়েলের সাথে অনেকটাই ক্লোজ হয়েছিল। আসলে জুয়েলের প্ল্যান ছিল সে প্রিয়াকে টার্গেট বানিয়ে তার মৃত্যুর মিথ্যা একটা কেস বানাবে আর এই কেসের মধ্যে সে প্রিয়াকে দোষী দিবে। বাট প্রিয়ার ভাগ্য ভালো, সে জুয়েলকে এত বেশি মদ খাইয়েছে যার জন্য জুয়েল সেখানেই ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগে প্রিয়াও সেখান থেকে পালিয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে এসেছিল তখন সে তার মৃত্যুর সব মিথ্যা সিন ক্রিয়েট করেছে আর রামেশের মাধ্যমে একটা ডেড বডি কালেক্ট করে তার 3 টুকরো করেছে।
সো বুঝতেই পারছেন এখানে কত বড় একটা মাস্টার গেম খেলেছে জুয়েলে। সব জানার পর দিবাকর জিজ্ঞেস করে আধিয়া কোথায়, কিন্তু জুয়েল তার কথার কোনো উত্তর না দিয়ে অ্যান্ড্রিয়াকে ধরে ফেলে আর সে অ্যান্ড্রিয়াকে মেরে ফেলতেই যাবে। লাস্টে দিবাকর জুয়েলের পায়ে গুলি করে। এই গুলির জন্য জুয়েলের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। পরে আর কি সব হ্যাপি এন্ডিং। অ্যান্ড্রিয়াকে আবারও আনিতার কাছে ফিরিয়ে দেওয়া হয়। আবার দিবাকর তার ভালোবাসার মানুষ আধিয়াকেও একটা হাসপাতালে খুঁজে পেয়ে যায়। লাস্টে এই কেসের সকল ইনফরমেশন টিভিতে নিউজ করে দেওয়া হয়। এখানে দিবাকরও ইনোসেন্ট প্রমাণ হয়ে গেছে আর সকল কালপ্রিটদেরকে অ্যারেস্টও করা হয়েছে। এখানেই এই সুন্দর মুভিটা এন্ডিং হয়। এই মুভিতে এত মিস্টারি ছিল যে বলার মতো না, আর এত টুইস্ট রিভিল হয়েছে আমাদের চিন্তার বাইরে ছিল সেই সব কিছু। মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরো সুন্দর সুন্দর মুভি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল বাটনটা বাজিয়ে দিন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি কোন মুভিটা দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি সেটা আনার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।